আসসালামু আলাইকুম। আমার লিসেনার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আর.এস. আবির চৌধুরী আবার আপনাদের মাঝে নতুন একটা এপিসোড নিয়ে হাজির হচ্ছি। এপিসোডটির নাম হচ্ছে আত্মার খোঁজে। 3 বছরের একটা বাচ্চার রহস্য। তা আমরা দেরি না করে মূল ঘটনায় চলে যাব। ঘটনা যাওয়ার আগে আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর যদি গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলুন আমরা ঘটনা শুরু করি। হঠাৎ কারো উচ্চ শব্দে আমার ঘুম ভেঙে গেল। পাশের ঘরে স্বামী স্ত্রীর ঝগড়া লেগেছে। এটা তো রোজকার কাহিনী। কয়েকদিন হলো ওরা পাশের ঘরটায় ভাড়া নিয়েছে। আসার পর থেকে একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বাজে। মনে হচ্ছে আজকের ঝগড়াটার মাত্রা একটু বেশিই বেড়ে গেছে। মেয়েটার স্বামীর একটু বেশি রাগ বলে মনে হচ্ছে। একজন আরেকজনকে অর্থাৎ ভাষায় গালি দিয়েই চলছে। ওদের ঘরে থাকা একমাত্র ছোট্ট শিশুটা চিৎকার দিয়ে কাটছে। পারিবারিক ঝামেলা বলে কখনো ওদের ঝগড়া থামাতে ওদের সামনে যায়নি, কিন্তু আজ মনে হচ্ছে ওদের সামনেই ওদের ঝগড়াটা থামানো উচিত। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। হঠাৎ ওর মেয়েটার বিকট চিৎকার দিয়ে চুপ হয়ে গেল। দেওয়ালের ওপাশ থেকে কাউকে কুপিয়ে মারার শব্দ শুনতে পেলাম। ওদের ঝগড়া খুন পর্যন্ত চলে যায়নি তো? আমি খুব দ্রুত ঘরের দরজাটা খুলে বাইরে বের হলাম। দেখলাম 2জন মধ্যবয়স্ক মহিলা ওদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওরা তো উপরতলার ভাড়াটিয়া। আমাকে দেখেই বলতে লাগলো, আমরা উপরতলায় দাঁড়িয়ে তাদের ঝগড়া শুনছিলাম। মেয়েটার চিৎকার শুনে দৌড়ে এলাম। কি হচ্ছে বলতে পারেন? আমি ওদের দরজা ধাক্কাতে লাগলাম। ওই কুপিয়ে মারার ভয়ঙ্কর শব্দটা আর শুনতে পাচ্ছিলাম না। আমি দরজা ধাক্কা দিয়ে ওদের ডাকছিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। ভাবলাম দরজা ধাক্কা দিয়ে লাভ নেই, মনে হচ্ছে ভিতরে কিছু একটা হয়েছে। দরজাটা ভাঙতে হবে। বাড়িটা ছিল 3তলা, আমি নিচতলায় থাকতাম। আমার এক বন্ধু ছিল আরিফ, ও 3তলায় থাকতো। ওকে আমি ফোন দিয়ে নিচতলায় ডেকে আনি। কিছুক্ষণ পর ও নিচে নেমে আসলো। ও এসে আমাকে বললে, কি হয়েছে, এত রাতে ডাকছিস কেন? আমি বললাম, ওদের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এসে ওদের দরজা ধাক্কাচ্ছি, কিন্তু দরজা খুলছে না। চল দরজাটা ভাঙি। আমি আর আরিফ মিলে দরজাটা ভাঙি। দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে আমি ভয়ে শিউরে উঠলাম। চারপাশে শুধু রক্ত আর রক্ত। আমি পিছনে দাঁড়িয়ে থাকা ওই বয়স্ক 2টা মহিলা তা দেখে চিৎকার দিয়ে উপরে চলে গেল। আমি দেখলাম ওই মেয়েটাকে 3 টুকরো করা হয়েছে এবং শরীরের ভিন্ন ভিন্ন স্থানে কুপিয়ে মারার চিহ্ন। আর এই পয়সা দেখে বলতে লাগলো, এটা কি ভাই? দেখে তো আমার বমি চলে আসছে। ওকে এইভাবে নৃশংসভাবে কে মারলো? আমি দেখলাম খাটের উপরে ওদের ছোট্ট ফুটফুটে বাচ্চাটা চুপচাপ শুয়ে আছে। এত কিছু হয়ে গেল, কিন্তু এই বাচ্চাটা এখনো কান্না করছে না কেন? আমি ওই মেয়েটার স্বামীকে কোথাও দেখতে পারছিলাম না। রক্তের মাঝখানে হেঁটে যাওয়ার সময় আমরা বাথরুমের দিকে চোখ পড়তেই আমার চোখ কপাল উঠে গেল। দেখলাম মেয়েটার স্বামীর কাটা মুন্ডটা চোখ মেলে তাকিয়ে আছে। তার চোখ দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে ও। আর ভিতরে দেখলাম তার ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। আমি বুঝতে পারছিলাম না এত কম সময়ের মধ্যে কে ওদের এইভাবে নৃশংসভাবে মেরে চলে যাবে। ঘরে তো ওদের একমাত্র ছোট্ট বাচ্চা ছাড়া আর কেউ নেই। ঘরের দরজা তো বন্ধ ছিল। তাহলে ঘটনাটির খবর চারিপাশে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল। আশেপাশে থাকা মানুষগুলো এখানে এসে বেশ ভিড় জমিয়ে ফেললো। অনেকে লাশগুলো দেখে চিৎকার দিয়ে পুরো এলাকা জানিয়ে দিচ্ছে যে এখানে 2টা মার্ডার হয়েছে। একজন মধ্যবয়স্ক লোক ঘরে থাকা বাচ্চাকে কোলে তুলে নিল। আমি ঘর থেকে বের হয়ে কিছুটা দূরে গিয়ে পুলিশকে ফোন দিলাম। একটু পর বাড়িওয়ালা আমিন ভাই এসে সবাইকে বলতে লাগলো, ওদের ঘর ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছে। ওরা স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করে, কিন্তু ওরা একসাথে এইভাবে মারা গেল। ওদের নৃশংসভাবে মারল কে? ওদের ঘরের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। আমিন ভাই প্রত্যেকটা ঘরের ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন। ওনার ল্যাপটপে সিসিটিভি ক্যামেরা সংযোগ করা ছিল। উনি ওনার ঘরে থেকে ল্যাপটপটা এনে ওই ঘরের ভিতরে ঢুকে ক্যামেরাতে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলেন। হঠাৎ দেখলাম ওদের বাচ্চাটা চিৎকার দিয়ে কাঁদছিল। ওই লোকটার কাছে আর থাকতে চাইছিল না। আমার বাচ্চাটার প্রতি মায়া হচ্ছিল।
আমি সামনে গিয়ে বাচ্চাকে নিজের কোলে তুলে নিলাম। হঠাৎ আমিন ভাই সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে চিৎকার দিয়ে ঘরে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমি দৌড় দিয়ে ঘরে ঢুকে ল্যাপটপে চলতে থাকা ভিডিওটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভয়ে ভয়ে আমার কোলে থাকা বাচ্চাটার দিকে তাকালাম। বাচ্চাটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমার জীবনে আমি এতটা ভয়ঙ্কর রূপ কখনো দেখিনি। একটা 3 বছরের বাচ্চা কিভাবে সম্ভব? আমি চিৎকার দিয়ে বাচ্চাটাকে ফ্লোরে ছুঁড়ে মারলাম। হঠাৎ দেখলাম চারপাশটা অন্ধকার হয়ে গেল। চারপাশটা অন্ধকার দেখে আমার ভয়ের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। আমি আমার মোবাইলটা আশেপাশে খুঁজতে লাগলাম, কিন্তু কোথায় পাচ্ছিলাম না। আমি আমার বন্ধু আরিফকে উচ্চস্বরে ডাকতে লাগলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। অন্ধকারে কিছুই দেখতে পারছিলাম না। আমি চারপাশে হাত দিয়ে সামনে এগোতে থাকলাম। হঠাৎ ওই ভয়ঙ্কর কুপিয়ে মারার শব্দ আমি আবারও শুনতে পেলাম, আর একসাথে অনেকজনের চিৎকারের আওয়াজও শুনতে পাচ্ছিলাম। ভয়ে আমার হার্টবিট বন্ধ হয়ে যাওয়া অতিক্রম হলো। বাচ্চাটি ওর মরণ খেলা আবার শুরু করে দিল না তো? হঠাৎ আমি আরিফের গলা শুনতে পেলাম। আরিফ ভয়াক্ত কণ্ঠে বলতে লাগলো, ভাই, আমার পায়ে কেউ কোপ মেরেছে, মনে হয় আমি আর বাঁচতে পারবো না। কিছু একটা হচ্ছে এখানে ভাই, এখান থেকে পালিয়ে যা। বলতে বলতে আরিফ চুপ হয়ে গেল। চারিদিকটা আবার নিশ্চুপ হয়ে গেল। বুঝতে পারছিলাম না কেউ কোনো কথা বলছে না কেন। আমার আরিফের কথা শুনে হাত পা কাঁপছিল। আমি কোনো রকম দরজার দিকে বের হয়ে গেলাম। আমি বের হয়ে মেন গেটের সামনে যেতেই আমার সামনে টর্চ লাইট হতে একদল পুলিশ উপস্থিত হলো। পুলিশকে দেখে আমার মনে হলো আমি আমার প্রাণ ফিরে পেয়েছি। ওদের মধ্যে একজন বলতে লাগলো, আমি এসআই সুমন, আমাকে ফোন করে বলা হয়েছে এখানে নাকি 2টা মার্ডার হয়েছে। আমি বললাম, হ্যাঁ, আপনাকে আমি ফোন করেছিলাম, প্লিজ আমার সাথে তাড়াতাড়ি আসুন। এসআই সুমন আর বাকি পুলিশ সদস্য টর্চলাইট হাতে ওই ঘরে ঢুকলো। ওনার ঘরের ভিতর লাইট মারতেই আমি চারপাশটা দেখে ভয়ে শিউরে উঠলাম। দেখলাম আমিন ভাই সহ আরও 4-5 জনের লাশ টুকরো টুকরো করে অবস্থায় ফ্লোরে পড়ে আছে। আমিন ভাইয়ের মাথাটাকেও কেটে আলাদা করা হয়েছে, আর সেখানে কয়েকবার কুপিয়ে আঘাত করা হয়েছে। বাকি লাশগুলো নিকষণটা দেখে আমার বমি চলে আসছিল। এত কম সময়ে কিভাবে মারলো ও? ওই বাচ্চাটাকে আমি আর কোথাও দেখতে পারছিলাম না। কিন্তু আরিফ, ও আবার কোথায় গেল? আমি ওখানে আর থাকতে পারছিলাম না। দ্রুত ঘর থেকে বের হয়ে গেলাম। আমার জীবনে এতটা ভয়ঙ্কর লাশ আমি কখনো দেখিনি। আমাকে এইভাবে বেরিয়ে যেতে দেখে আমার সামনে এসআই সুমন এসে সন্দেহ থেকে তাকিয়ে বলল, আপনি বলেছিলেন 2টা মার্ডার হয়েছে, কিন্তু এখানে তো 7 জনের লাশ। আমি বললাম, প্রথমে 2 জন মার্ডার হয়েছিল স্যার, আপনি আস্তে আস্তে আরও 5 জন মার্ডার হলো। ওদের মধ্যে একজন আমার বাড়িওয়ালা আমিন ভাই, আর বাকি সবাই আমাদের পাশের প্রতিবেশী। কিন্তু আমি জানি না ওদের কে মেরেছে। একটা 3 বছরের বাচ্চা মেরেছে ওদের। এসআই সুমন অবাক চোখে বলল, কি বললেন? আপনি কি নিজেই পাগল হয়ে গেছেন, না আমাদের পাগল ভাবছেন? এখন তো মনে হচ্ছে আপনি ওদের খুন করেছেন, কারণ অন্য কেউ যদি মেরে থাকে তাহলে আপনি কেন বেঁচে আছেন? আমি অনুনয় করে বললাম, বিশ্বাস করুন আমার কথা স্যার, যদি প্রমাণ চান তাও দেব। এই ঘরে একটা গোপন সিসিটিভি ক্যামেরা আছে, যেটা ওই স্বামী স্ত্রী জানতো না, শুধু আমি আর বাড়িওয়ালা আমিন ভাই জানতাম। যদি ওই বাচ্চা খুনিটা জানতো তাহলে হয়তো এই ক্যামেরাটাও নষ্ট করে ফেলতো। তাই আপনাদের তাড়াতাড়ি গিয়ে ওই ঘরে সিসিটিভি ফুটেজ চেক করে দেখুন যে সব ঠিক আছে কি না। যদি সব ঠিক থাকে তাহলে আপনার সব প্রমাণ পেয়ে যাবেন। এসআই সুমন বলল, এখন তো কারেন্ট নেই, ক্যামেরা অফ আছে, কিন্তু আমরা তদন্ত চালিয়ে যাব। আমি এই লাশগুলোকে পোস্টমর্টমের ব্যবস্থা করছি, আর আপনি আপনার আইডি কার্ডে ফটোকপি আর একটা ফোন নাম্বার দিয়ে যান। আর এই শহর থেকে কোথাও যাবেন না, না হলে সবার আগে আমি আপনাকে গ্রেপ্তার করব। আমি এসআই সুমনের কথা মতো সব কিছু জমা দিলাম। আমি ওদের ঘরের ভিতর ঢুকে এসআই সুমনকে ক্যামেরার পজিশনটা দেখিয়ে দিয়ে আমার মোবাইলটা খুঁজে নিয়ে বেরিয়ে আসলাম। তারপর খুব দ্রুত ঘরের দরজা লাগিয়ে রনিকে ফোন দিলাম। রনি আমার বন্ধু, ওর বাড়ি থেকে আমার বাড়ি মাত্র 10 মিনিটের রাস্তা। আমি ভাবলাম আজকে রাতটা ওদের বাসায় কাটাবো, তারপর সকাল হলেই আমার বাবার বাড়ি চলে যাব। বাবাকে এখনও কিছুই বলবো না, নয়তো মা জেনে গেলে অনেক টেনশন করবে। আমি রনির নাম্বারে ফোন দিলাম, কিন্তু ও ফোন ধরছে না।
আমি মেন গেট দিয়ে বেরিয়ে গিয়ে রনির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। ভয়ে করসময় ঘামছিলাম আমি। চারপাশটা অনেক নীরব দেখে আমার আরও ভয় করছিল। আমি দৌড়ে যেতে লাগলাম। হঠাৎ আমি যাওয়ার সময় অদ্ভুত পোশাক পরা একটা বৃদ্ধ লোককে দেখতে পেলাম। আমাকে দেখেই বলে উঠল, কি হয়েছে? মনে হচ্ছে অনেক ভয় পেয়ে আসছো। আমি তাকে এড়িয়ে সামনে চলে যেতে লাগলাম। তারপর উনি পিছন থেকে ডেকে বলল, ওই বাচ্চাটা আবার কিছু করেনি তো? কথাটা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকালাম। আমি বললাম, আপনি জানলেন কি করে? বৃদ্ধ লোকটি বলল, আমি ওদেরকে চিনি। গতকাল ওরা স্বামী স্ত্রী শরীফ আর লাবণ্য আমার কাছে এই ভয়ঙ্কর বাচ্চাটা নিয়ে এসেছিল। আমাকে ওরা বলেছিল ওদের বাচ্চারা নাকি গত 2 দিন ধরে মাঝরাতে তাদের বালিশ দিয়ে মুখ চেপে ধরে। অনেক কষ্টে ওরা নিজেদের বাঁচায়। আমার কাছে এসেছিল ওরা এর সমাধান চাইতে। ওই শরীফ আমার দোষ সম্পর্কের ভাইয়ের ছেলে। ওই বাচ্চাটা কি ওকে মেরে ফেলেছে? আমি বৃদ্ধ লোকটির কথা শুনে চুপ করে দাঁড়িয়েছিলাম। এই বৃদ্ধ লোকটি কী সব জানে, কি বলবো বুঝতে পারছিলাম না। ভয়ে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাকে চুপ থাকতে দেখে বৃদ্ধ লোকটি আবার বলে উঠল, বুঝতে পেরেছি, বাচ্চারা ওর কাজ করে নিয়েছে। ওদের অনেকবার বলেছিলাম বাচ্চাটি ওদের জন্য বিপজ্জনক, কিন্তু ওরা শুনেনি। ওরা নিজের বাচ্চার মায়ায় বাঁধনে বেঁধেছিল। আমি অনেক বলেছিলামও ওই বাচ্চাটা তোমাদের নিজের কিনা, কিন্তু আমি কোনো জবাব পাইনি। আমি বললাম, ওই বাচ্চাটা এত শক্তিশালী এলো কী করে? ওই বাচ্চাটা আমার আশেপাশের সবাইকে মেরে ফেলেছে, শুধু আমি ছাড়া। ও ভয়ঙ্কর রূপে আমি দেখেছি কতটা ভয়ঙ্করভাবে ওর বাবা মাকেও মেরেছিল। বৃদ্ধ লোকটি বলল, কি বলল? ওই বাচ্চাটা তোমাকে মারেনি? কিন্তু কেন? তারপর উনি আমার সামনে এসে আমার হাত ধরল। তারপর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, আমি যাকে খুঁজছি তুমি তো সেই। তুমিই পারবে একমাত্র ওই বাচ্চাটাকে নিমিষ করতে। সেই জন্যই ওই রহস্যটা কি ওই বাচ্চাটা ওদের কি না? না হলে ওরা ওকে কোথায় থেকে পেয়েছে এসব কিছু সবার আগে তোমাকে জানতে হবে। আর এইসব খবর ওর বাবা মাই একমাত্র জানে। ওরা যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের আত্মার খোঁজ করো আর ওই বাচ্চাটার রহস্য জানার চেষ্টা করো। হয়তো যেটা বেঁচে থাকতে পারেনি সেটা মরার পর স্বীকার করবে। আমি বললাম, কি বলছেন আপনি? ওদের আত্মাকে খুঁজবো মানে? ওদের আত্মাকে আমি কোথায় পাবো? বৃদ্ধ লোকটি বলল, ওই বাচ্চাটার বাবা মার আত্মার খোঁজ করতে হলে তোমাকে ওই আত্মাদের দুনিয়া যেতে হবে। কিন্তু মনে রেখো, ওদের কাছে যাওয়ার রাস্তাটা অনেক কঠিন আর ভয়ঙ্কর হবে। সেটা তুমি কল্পনাও করতে পারবা না। আমি ভাবতে লাগলাম, এই বৃদ্ধ লোকটি কী বলছে? কোনো পাগলের পাল্লায় পড়লাম না তো? এমনিতেই আমার অবস্থা খারাপ, তার উপর আবার মাথা খারাপ করে দিচ্ছে। আমি বৃদ্ধ লোকটিকে এড়িয়ে সামনে চলে যেতে লাগলাম। হঠাৎ আমার বাড়ি থেকে বিকট চিৎকারের চেঁচামেচি শুনতে পেলাম। আমি দৌড়ে দিয়ে বাড়ির মেন গেটে হয়ে ভিতরে ঢুকলাম, কিন্তু কাউকে আমি দেখতে পারছিলাম না। হঠাৎ আমার পায়ের কাছে কিছু একটা অনুভব করলাম। মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম এটা তো এসআই সুমনের কাটা মাথা পড়ে আছে। কিভাবে ভয়ঙ্কর চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওনার এই অবস্থা হলো কি করে? ভয়ে আমার হাত পা কাঁপতে থাকলো। আমার মোবাইলটা হাত থেকে নিচে পড়ে গেল। চারপাশটা আবার অন্ধকারে ডুবে গেল। আমি দেখলাম আর কোনো চিৎকার চেঁচামেচি নেই। চারপাশটা একেবারে নিশ্চুপ। আমি খেয়াল করলাম মোবাইলটা হাত থেকে পড়লো ঠিকই, কিন্তু পড়ে যাওয়ার কোনো শব্দ হলো না। কিছুক্ষণ পর এইভাবে সব কিছু চুপ হয়ে যায়। কেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছিল না। এসআই সুমনের কাটা মাথাটা দেখার পর আমার এমনিতেই কেমন জানি অস্থির লাগছিল। জীবনে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ব কখনো ভাবিনি। কিন্তু এই বাকি পুলিশ সদস্যর কি হলো? ওদেরও আবার একই অবস্থা হলো না তো? আমি কাউকে ডাকার সাহস পাচ্ছিলাম না। আমি নিচু হয়ে প্রথমে আমার মোবাইলটা খুঁজতে লাগলাম, কিন্তু আমি ফ্লোরে হাত দিলে চারপাশটা তরল জাতীয় কিছু পদার্থ অনুভব করতে লাগলাম। ভাবতে লাগলাম, এগুলো কি রক্ত নয় তো? হঠাৎ আমি আরিফের ভয়ঙ্কর চিৎকার শুনতে আটকে উঠলাম। আরিফ আমাকে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমি এখানে বেঁচে আছি ভাই, তুই কোথায় আছিস? প্লিজ আমাকে উদ্ধার কর। আমার একটা পা কেটে ফেলে দেওয়া হয়েছে ভাই। আমার বুকের উপর অনেকগুলো কোপ মারা হয়েছে। আমার বুকের পাঁজর ভেঙে গেছে। আমি আর নিঃশ্বাস নিতে পারছি না।
আমার ভীষণ কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে বাঁচা। আমি আরিফের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আরিফ কি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, কিন্তু আমি ওকে কিভাবে বাঁচাবো? আমি ভয়ে ভয়ে বললাম, তুই কোথায় আছিস আরিফ? আমি তখন তাকে দেখতে পারছিলাম না কেন, কিন্তু আমি আরিফের কোনো জবাব পেলাম না। আরিফ বারবার একইভাবে চুপ হয়ে যায় কেন? তারপর আমি আবার ফ্লোরে হাত দিয়ে আমার মোবাইলটা খুঁজতে লাগলাম। চারপাশে শুধু ওই রক্তর মতো কিছু পদার্থ অনুভব করছিলাম, কিন্তু কিছুই দেখতে পারছিলাম না। তারপর হঠাৎ একটা মোবাইল পেলাম, কিন্তু হাতে ধরে বুঝতে পারলাম এটা আমার মোবাইল না। তাহলে কি এই মোবাইলটা ওই পুলিশদের মধ্যে কারো নয়তো? আমি মোবাইলটা ধরে পাওয়ার বাটনটা টিপ দিয়ে দেখলাম একটা ভিডিও রেকর্ডিং হয়েছে। এই ভিডিও রেকর্ডিং কে করলো? আমি ভিডিওটা প্লে করলাম, দেখলাম ওই বাচ্চাটা এসআই সুমনকে একটা বড় দা দিয়ে তার হাত পা ধীরে ধীরে কেটে ফেলছে। যন্ত্রণায় চিৎকার করছিলেন তিনি। আরিফ আর পুলিশদেরকে একে একে ছিদ্র করা হচ্ছে, তাদের বুকের উপর উঠে একের পর এক কোপ মেরেই যাচ্ছে। আমি আর ভিডিওটা দেখতে পারছিলাম না, ভিডিওটা বন্ধ করে ফেললাম। ভয়ে প্রচুর পরিমাপ ঘামছিলাম আমি। একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে এই ভিডিওটা করলো কে? বাচ্চার কি তাহলে আশেপাশে আছে? আমার মনে হচ্ছিল বাচ্চাটি আমাকে না মারলেও আমার হার্ট আটকে মারা যাব। আমি বুঝতে পারছিলাম না বাচ্চাটার গায়ে এত শক্তি এলো কী করে, আর ও এত নৃশংসভাবে সবাইকে খুন করছে কেন? হঠাৎ একটা কথা ভেবে আমার গোলমাল ঠেকছিল। ভিডিওতে আরিফের ছিদ্র করা হচ্ছিল, তার মানে আরিফ মারা গেছে। যদি আরিফ মারা গিয়ে থাকে তাহলে এতক্ষণ কে কথা বলছিল? ভয়ে আমার গা শিউরে উঠল। হঠাৎ আমি কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি তড়িঘড়ি করে ওই মোবাইলটার টর্চটা জ্বালালাম। তারপর আমি সামনের দিকে লাইট ধরতেই ভয়ে কেঁপে উঠলাম। দেখলাম ওই বাচ্চাটা আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে কাটারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখা মাত্রই চিৎকার দিয়ে কোনোরকম বাড়ির মেন গেট দিয়ে বাইরে বের হয়ে এলাম। হাতের মোবাইলটা হয়তো সেখানেই ফেলে এসেছি। আমি দ্রুত দৌড় দিতে লাগলাম। আমার মাথায় কোনো কিছুই কাজ করছিল না। নিজেকে সাহস দিয়ে বললাম, ওই বৃদ্ধ লোকটি তো বলেছিল যে ওই বাচ্চাটি আমাকে মারবে না, কিন্তু উনি কি সত্যি বলেছিলেন? কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ একটা কথা ভেবে দাঁড়িয়ে গেলাম। ভাবতে লাগলাম, এত চিৎকার চেঁচামেচি শুনে তো আশেপাশের মানুষদের চলে আসার কথা, কিন্তু ওরা আসছে না কেন? হয়তো এত রাতে কেউ বের হচ্ছে না। আমি বাড়ির অনেকটা দূরে পৌঁছে গেছি। আমি এক জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমার বুকের প্রচুর ব্যথা হচ্ছিল। আমার এখন খুব দ্রুত রনির বাসায় যেতে হবে। মনে হচ্ছে রনির বাসাটা আমি পিছনে ফেলে এসেছি, কিন্তু ওর বাসার মেন গেট তো বন্ধ থাকে। হাতের মোবাইলটাও নেই। এখন ওর সাথে যোগাযোগ ছাড়া ওর বাসায় যাব কি করে? আমি দাঁড়িয়ে হাঁপাতে থাকলাম। হঠাৎ পিছন থেকে কেউ হাত দিল। আমি চমকে উঠলাম। পিছনে ফিরে দেখলাম ওই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে। আমাকে বলে উঠল, তুমি আমার কথা না শুনে এইভাবে চলে যাচ্ছিলে কেন? আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না। তাও কোনো রকম বললাম, ওই বাচ্চাটা আমার পিছনে নিয়েছে, প্লিজ আমাকে বাঁচান। বৃদ্ধ লোকটি বলল, তুমি নিজেই নিজেকে বাঁচাতে পারবে ওই বাচ্চাটাকে মেরে। এই জন্যই বলেছিলাম তুমি বাচ্চাটার বাবা মার আত্মার খোঁজে ওই রহস্যটা জানার চেষ্টা করো। একমাত্র তোমার দ্বারাই এটা সম্ভব। তারপর আমি বললাম, ওকে কিভাবে মারতে হবে? আমি এবার রেগে গিয়ে বললাম, কি অদ্ভুত কথা বলছেন আপনি? আমি কোনো আত্মাকে খুঁজতে পারবো না। আপনি নিজে গিয়ে ওদের খুঁজুন। আর আপনার নিজের পরিচয় তো এখনও আমাকে দিলেন না। দেখলাম বৃদ্ধ লোকটি চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়ে আসছেন উনি। তারপর আমাকে ভারী কণ্ঠে বলে উঠল, আমার এখানে থাকাটা আর মনে হচ্ছে ঠিক হবে না। আমি এইমাত্র ওই বাচ্চাটাকে একটা কাটারি হাতে দেখতে পেলাম। ও কোথায় যেন যাচ্ছে। মনে হচ্ছে ও সব শুনে নিয়েছে আমার কথা। আমি এখন চলে যাচ্ছি, পরে দেখা করব। সেই কথাতে ভয়ে ভয়ে বলে দৌড়ে চলে যেতে লাগলো বৃদ্ধ লোকটি। কিন্তু ওনার দৌড় আমার হাতার গোটের মতোই। আমি ধীরে ধীরে রনির বাসায় যেতে লাগলাম। রনি নিচতলায় থাকে। যদি ডাক দিয়ে ওকে পেয়ে যায় তাহলে আজকের রাতটা কোনো মতেই পার করতে পারবো। হাতে ঘড়ি মোবাইল কিছুই ছিল না, তাই সময় জ্ঞানও নেই। আমি রনির বাড়ির দিকে গিয়ে
কিছুটা অবাক হয়ে গেলাম। বাড়ির মেন গেট তো খোলা, ওদের মেন গেট তো কখনোই খোলা থাকে না। আমি ভিতরে ঢুকে দেখতে পেলাম রনির ঘরের দরজাও খোলা। আমার কাছে জিনিসটা কেমন ঘটকা লাগছিল। রনির কিছু হয়ে গেল না তো? রনি আমার মতোই ব্যাচেলার থাকতো, এত রাতে ওর ঘরের দরজা খোলা মোটেও স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। আমি ভয়ে ভয়ে ওর দরজার সামনে গিয়ে ভিতরে ঢুকলাম। ঘরের লাইট জ্বালানো ছিল আর ঘরে আসবাবপত্র কিছুটা এলোমেলো ছিল। তারপর আমি দেখলাম রনি তার খাটে উপর চুপচাপ বসে আছে। আমি রনিকে ডেকে বললাম, রনি, তুই এত রাতে এইভাবে ঘরের দরজা খুলে চুপচাপ বসে আছিস কেন? রনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এত রাতে তুই এখানে? আর কি অবস্থা হয়েছে তোর? তোর পুরো জামা কাপড় রক্ত লাগলো কি করে? আমি রনিকে ভয়ে কিছুই বলতে পারছিলাম না। জানি রনি আমার কথা শুনে বিশ্বাস করবে না, তবুও বললাম, আমাদের বাড়িতে খুন হয়েছে, তুই শুনিসনি? রনি বলল, খুন? কখন? আমার কাছে তো কখনো খবর আসেনি। আর তুই আমাকে ফোন দিছিলি না কেন? আমি বললাম, তোর ফোন বন্ধ ছিল, তোকে আমি ফোন দিয়ে পাচ্ছিলাম না। রনি ওর ফোনটা হাতে নিয়ে বলল, দূর, ফোনটাও তো সাইলেন্ট করে রেখেছিলাম, এই জন্যই শুনতে পাইনি। আচ্ছা, তোর উপরতলায় তো আরিফ ছিল, ও কোথায় গেছে? আমি বললাম, আরিফ আর নেই রে ভাই, আরিফও খুন হয়ে গেছে। রনি আমার কথা শুনে উচ্চস্বরে বলতে লাগলো, কি বলছিস তুই? আরিফও খুন হয়ে গেছে মানে? আমি ভয়াক্ত কণ্ঠে রনিকে বলতে লাগলাম, ও খুব ভয়ঙ্কর, ও সবাইকে মেরে ফেলেছে, মনে হচ্ছে আমিও বাঁচতে পারবো না। আমাকে আমার বাসায় একটু জানতে হবে, প্লিজ তোর মোবাইলটি একটু দে। রনি ওর মোবাইল থেকে একজনকে কল দিতে লাগলো। তারপর ফোন ধরেই রনি বলল, নে কথা বল। আমি ফোনটা কানে নিয়ে দেখলাম বাবার কণ্ঠ। বাবা আমাকে বলছে, হ্যালো, এত রাতে কে বলছেন? আমি বললাম, আব্বু, আমি মুস্তাফিজ, আমি খুব বিপদের মধ্যে আছি, আমার বাড়িতে অনেকগুলো খুন হয়েছে। বাবা বলল, কি বলছিস? খুন? তুই এখন কোথায় আছিস? আমি বললাম, আমি এখন আমার বন্ধুর বাড়ি আছি, তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে চলে এসো। বাবা বলল, আমি এক্ষুনি আসছি, তুই এখানে থেকে কোথাও যাবি না, পুলিশকে ফোন দে আর আশেপাশে মানুষকে ডাক দে, আমি এখানে আসছি। তারপর বাবা ফোনটা কেটে দিলেন। আমি ফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, বাবাকে এখানে ডাকা কি ঠিক হয়েছে? আমি রনিকে দেখলাম ও কিছু না বলে টয়লেটে ঢুকলো। আমি ওর ফোনটা হাতে নিয়ে বসেছিলাম। হঠাৎ একটা কথা মনে পড়তেই আমার গা ভয়ে শিউরে উঠল। রনি আমার বাবার ফোন নাম্বার জানলো কী করে? ওকে কখনো তো আমার বাবার ফোন নাম্বার জানায়নি। রনি অনেকক্ষণ ধরে টয়লেটের ভিতরে আসে, ও এতক্ষণ কি করছে? আমার কেন জানি রনিকে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। হঠাৎ টয়লেটের ভিতরে কারো অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম। রনির আবার কিছু হলো না তো? হঠাৎ রনিকে দেখলাম টয়লেটের দরজা ভিতর থেকে ধাক্কা দিতে লাগলো। আমি রনিকে বললাম, কি হয়েছে ভাই, তুই ভিতর থেকে এভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? রনি কোনো জবাব দিল না। আমি আবার বললাম, কিরে, তুই কোনো কথা বলছিস না কেন? রনি তখন বলে উঠল, টয়লেট কমোডের ভিতরে পিছলে গিয়ে আমার পা আটকে গিয়েছে ভাই। আমি টান দিতে গিয়ে আমার পায়ের গোড়ালি অর্ধেকটা আলটা হয়ে গেছে। এখন আমার পা থেকে প্রচুর পরিমাণ রক্ত পড়ছে, আমি উঠে দাঁড়াতে পারছি না, প্লিজ আমাকে বাঁচা। আমি রনির কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। রনি এই বিপদ থেকে আমি ওকে বাঁচাবো কি করে? আমি রনির টয়লেটের দরজা ভাঙতে সজোরে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু আমি কোনো মতেই দরজা ভাঙতে পারছিলাম না। টয়লেটের ভিতর রনির যন্ত্রণাদায়ক চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। আমি রনিকে আশ্বাস দিতে বলতে লাগলাম, কিছুক্ষণ ধৈর্য ধরে থাক ভাই, আমি দরজাটা ভাঙার চেষ্টা করছি। হঠাৎ আমি আমার পাশে কাউকে অনুভব করতে লাগলাম, মনে হচ্ছে আমার পাশে কেউ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আসছে। আমি পাশে ফিরে তাকাতেই দেখলাম ওই বাচ্চাটা একটা বড় কাটারি হাতে নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার ভয়ের আত্মা কেঁপে উঠল। এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল আমি এখনই হার্ট অ্যাটাক করব। আমি ভয়ে ভয়ে রনিকে বলতে লাগলাম, ভাই, ওই খুনিটা তো ঘরের ভিতরে এসে পড়েছে। কিন্তু রনির কোনো জবাব দিল না। আমি ধীরে ধীরে ঘরের দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ রনির কান্না ভরা কণ্ঠ বলতে লাগলো, দরজাটা ভেঙে ফেল ভাই, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি দরজাটা খুলতে পারছি না। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার বাচ্চাটাকে দেখে ভীষণ ভয় করছিল। হঠাৎ দেখলাম
ওই বাচ্চাটা টয়লেটের দরজা ভেঙে ভিতরে ঢুকে রনিকে ইচ্ছা মতো কুপিয়ে মারতে লাগলো। রনির দেহর কিছু অংশ চারিদিকে ছিটিয়ে পড়তে লাগলো। আমি ভয়ের তো কণ্ঠে চিৎকার দিয়ে বলতে লাগলাম, তুই রনিকে এইভাবে মারলি কেন? ছেড়ে দে ওকে, ও তোর কি ক্ষতি করেছে? কিছুক্ষণ পর রনির কথা বন্ধ হয়ে গেল। বুঝতে পারছিলাম হয়তো রনিও আরিফের মতো অনেক কষ্ট পেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। এতটা ভয়ঙ্কর মৃত্যু রনির হবে রনি হয়তো কখনো কল্পনাও করতে পারেনি। আমি দেখলাম বাচ্চাটি এবার কাঠের হাতে করে নিয়ে আমার সামনে এগিয়ে আসছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। মনে হচ্ছিল এই বুঝি এক কোপে আমার কল্লা দেহ থেকে নামিয়ে দেবে। আমি পিছনে ফিরে কোনো রকম দৌড় দিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যাই। আমি মেন রাস্তার দিকে যাওয়ার জন্য দৌড়াতে থাকি। মনে হচ্ছিল আজকে আমার জীবনের সেই দিন, আমি আর বাঁচতে পারবো না। হঠাৎ আমি ফজরের নামাজের আজান শুনতে পেলাম। আজান শুনে আমার মনের মধ্যে এক ধরনের শান্তি চলে আসলো। আমি দৌড়িয়ে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। আশেপাশে শুধু তাকিয়ে দেখছিলাম ওই বাচ্চাটা আমার পিছু নিচ্ছে নয়তো। আমি একটা চায়ের দোকানের সামনে এসে বেঞ্চে পেয়ে সেখানে বসে পড়ি। আমার পানি পিপাসা পেয়েছে খুব। আমি রনির মোবাইলটা হাতে করে নিয়ে এসেছি। রনির জন্য খুব কষ্ট হচ্ছিল। রনির মোবাইলে ওর ছবিটা দেখে আমি কাঁদতে লাগলাম। ওই বাচ্চারা রনিকে কেন মারতে গেল? এক রাতে আমার সবচেয়ে দুইজন ভালো বন্ধু হারিয়ে ফেললাম। যদি বেঁচে থাকি হয়তো এই বাচ্চাটার কথা আমি কখনো ভুলতে পারবো না। আমি ভাবলাম রনির বাবা মাকে এই খবর জানানো উচিত। তারপর মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে রনির বাবা মার নাম্বার খুঁজতে গিয়ে আমি আমার বাবার নাম্বার সেভ করে দেখতে পেলাম। রনির মোবাইলে আমার বাবার নাম্বার এলো কী করে? পরক্ষণেই মনে পড়লো রনিকে আমি আমার একটা ইমেল আইডি দিয়েছিলাম। সেই আইডিতে আমার বাবার নাম্বার অ্যাড করা ছিল। হয়তো সেইভাবেই পেয়েছে। আমি রনির বাবার নাম্বারে কল দিলাম, কিন্তু উনি ফোন রিসিভ করছিলেন না। ভোর হতে চললো। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম 5টা বেজে গেছে। ভাবলাম মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি, পানি ওখান থেকে খেয়ে নেব। মোবাইলও সাথে আছে, প্রবলেম নেই। যদি বাবা এসে ফোন দেয় তাহলে এই দিকে আসবেও। কিন্তু এই অবস্থায় আমি মসজিদে ঢুকবো কী করে? তবে যাই হোক, আমার এখন মসজিদ যেতেই হবে। বাড়িতে একা যাওয়ার সাহস নেই। আমি নামাজ পড়ে বের হওয়ার কিছুক্ষণ পরে বাবা ফোন দিল। আমি ফোন রিসিভ করলাম, কিন্তু আমি শুনতে পেলাম আমার মায়ের কণ্ঠ। মা কান্না ভরা কণ্ঠে বলতে লাগলো, কোথায় আছিস তুই বাবা? ঠিক আছিস তো? আমি আর তোর বাবা পুলিশ নিয়ে তোর বাড়ির দিকে যাচ্ছি, তুই জলদি আয় বাবা। আমি মাকে বললাম, ওকে আমি আসছি মা। ফোনটা কেটে দিয়ে আমি দ্রুত বাড়ির দিকে যেতে লাগলাম। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার উপর আমার বাবা মা আমার সঙ্গে আছে, তাই সাহস বেড়ে গিয়েছিল কয়েক গুণ। আমার মাথায় এক প্রকার শান্তি চলে আসছিল। মনে হচ্ছিল অনেক দুঃশান্তি থেকেও মুক্ত হয়েছি। আশেপাশে কিছু দোকানও খুলে গিয়েছিল। হঠাৎ আমি আমার এলাকার সজীব ভাইকে দেখতে পেলাম। উনি আমাকে দেখে বলে উঠল, কাল রাতে আপনাদের ঘরে কিছু হয়েছিল নাকি ভাই? আমি বললাম, হ্যাঁ ভাই, আপনি কোথায় ছিলেন? সজীব ভাই বলল, আমি তো ঘুমিয়েছিলাম। আমি রাত করে বাইরে বের হই না, ভীষণ ভয় পাই। আমি শুনেছি ওখানে নাকি খুন হয়েছে। আমি বললাম, হ্যাঁ, অনেক সাংঘাতিক খুন হয়েছে, কিন্তু আপনাদের মতো কিছু লোক ঘরের ভিতরে ঢুকে বসেছিলেন। এতগুলো খুন হয়েছে, কিন্তু আপনারা কিছুই জানেন না। আমাদের বাড়িতে রাতে কতটা ঝড় বয়ে গিয়েছিল সেটা একমাত্র আমিই জানি। সেই কথাটা খুব রাগ করেই বলেছিলাম। সজীব ভাই আমার কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আমি আর কোনো কথা না বলে আমার বাড়ির দিকে যেতে লাগলাম। আমি বাড়ির দিকে গিয়ে দেখলাম কয়েকজন পুলিশ আর আমার বাবা মা দাঁড়িয়ে আছে। আরও কাছে এসে দেখতে বেশ কয়েকজন লোক ভিড় জমে গেছে। আমার বাবা মা আমাকে দেখেই কাছে ছুটে আসলো। তারপর আমার বাবা মা বলতে লাগলো, কোথায় খুন হয়েছে? কোথাও তো কোনো লাশ দেখতে পাচ্ছি না। তোদের পুরো বাড়ি দেখি ফাঁকা, তোদের বাড়ির কোনো মানুষকেই তো দেখতে পাচ্ছি না। মায়ের কথা শুনে ভয়ে চমকে উঠলাম। আমি মাকে বলতে লাগলাম, কোনো লাশ পাওয়া যায়নি মানে? রাতে একসাথে অনেকগুলো খুন হয়েছে, আর ঠিক এই বাড়িতে। তারপর বাবা বলল, হ্যাঁ, রাতে তোর কথা শুনেই তো ছুটে এলাম, কিন্তু এখানে কোথাও তো লাশ দেখতে পাচ্ছি না। আমি আশ্চর্য ব্যাপার, পুরো 3তলা বাড়ি, একটাও মানুষ নেই। আমার বাবা মার কথা শুনে মাথা ঘোরাচ্ছিল, এটা কি করে সম্ভব? হঠাৎ আমার সামনে একজন পুলিশ সদস্য এসে বলল, আমি ইন্সপেক্টর অফ পুলিশ হানিফ মাহমুদ। আমাদের থানার এসআই আরও অনেক পুলিশ সদস্য কাল রাতেই গায়েব।
আমরা খবর পেয়েছি ওরা এই বাড়িতে 2টা মার্ডারের খবর পেয়ে ছুটে আসে। তুমি তো সেখানে ছিলে, আমাকে পুরো ঘটনাটা বলো খুলে। আমি ওনাকে বললাম, তারা আর কেউ বেঁচে নেই স্যার। শুধু তারা কেন, পুরো বাড়ির সবাই এক রাতের মধ্যেই মারা গেছে। হানিফ স্যার বললেন, তারা যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের লাশ গেল কোথায়? তবে যদি সত্যি মারা গিয়ে থাকে তাহলে লাশগুলো কোথায় গেছে সেটাও জানতে আমরা তদন্ত চালিয়ে যাব। অবশ্যই আমাদের সন্দেহ হচ্ছে এখানে অনেক লাশ ছিল। আমরা ফুলেরও অনেক রক্তের দাগ দেখতে পেয়েছি। মনে হচ্ছে খুনি ওদের লাশটা কোথাও সরিয়ে ফেলেছে। এত নিখুঁতভাবে প্রমাণ লুটপাট করা হয়েছে যে কেউ না বুঝতে পারে। তুমি কি জানো এর পেছনে মূল ঘটনা কি? আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম, জানি স্যার, খুব সাংঘাতিক খুনিও। আমি ওর ভয়ঙ্কর রূপ দেখেছি। ওর বাবা মাকেও মেরে ফেলেছে, আমার 2 বন্ধুকেও মেরে ফেলেছে। হানিফ স্যার বললেন, বাবা মাকেও মেরে ফেলেছে মানে? তুমি খুনিকে দেখেছো? আমি বললাম, হ্যাঁ স্যার, একটা 3 বছরের বাচ্চা সবাইকে মেরে ফেলেছে। হয়তো আল্লাহর রহমতে যে আমি এখনও বেঁচে আছি। আমার কথা শুনে আমার বাবা মা আর ওই পুলিশ 3 জন আমার দিকে বড় চোখ করে তাকালো। তারপর বাবা আমাকে ধাক্কা দিয়ে বলল, এইসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আমি বললাম, আমি ঠিক বলছি, প্লিজ আমার কথা বিশ্বাস করো। বাড়িওয়ালার প্রত্যেকটা ভাড়াটিয়ার ঘরে গোপন সিসির ক্যামেরা লাগিয়েছিল। যে ঘরে এতগুলো খুন হয়েছে সেই ঘরেও একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আমি প্রথমে ওই ক্যামেরাতে ওই ভয়ঙ্কর রূপ দেখতে পাই। হানিফ স্যার আমার কথা শুনে বলতে লাগলো, তোমার বাড়িওয়ালা সব ঘরে এইভাবে ক্যামেরা লাগিয়েছিল কেন? আমি বললাম, আমি জানি না স্যার, উনি সবার ঘরে এমন জায়গায় ক্যামেরা লাগিয়েছিলেন যে কেউ খেয়ালই করেনি। আমি খুন হওয়ার 2 দিন আগে এটা জানতে পারি। আমি জানতে পেরে আমার রুমের ক্যামেরাটা সরিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার বন্ধু আরিফকে ছাড়া আর বাকি ভাড়াটিয়াদের জানাতে পারিনি। কিন্তু আরিফ জানার পরও তার ক্যামেরা সরিয়ে ফেলেনি। হানিফ স্যার বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে বাড়িওয়ালা ভালো লোক ছিল না, আর এটা মনে হচ্ছে এসব খুনের পেছনে তোমার বাড়িওয়ালারও হাত আছে। আমি বললাম, না স্যার, উনি বদ চরিত্রের লোক ছিলেন এটা ঠিক আছে, কিন্তু খুন উনি করেননি। উনি তো নিজে অনেক জঘন্যভাবে খুন হয়েছেন। খুন করেছে ওই 3 বছরের বাচ্চা ছেলেটা। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বললেন, চুপ কর, এসব ভুলভাল কথা বলছিস না। এতগুলো খুন দেখে হয়তো তোর মাথা খারাপ হয়ে গেছে বাবা। হানিফ স্যার আমার মাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, থাক, আপনার ছেলে নিশ্চয়ই কোনো দেখা ভুল হয়েছে। যে খুন করেছে সে অন্তত পাক্কা খেলোয়াড়। আমি এই বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি কোনো ক্লু পাই কি না। হানিফ স্যার তারপরে আমাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে ঢুকে বেশ অবাক হয়ে গেলাম। কোথায় লাশ? চারিদিকে কোনো লাশের বিন্দু মাত্রও নেই। লাশগুলো এই বাচ্চা আবার সরিয়ে ফেলে নেই তো? তারপর হানিফ স্যার তার সঙ্গে থাকা প্রত্যেকটা পুলিশ সদস্যকে বললেন, তোমরা প্রত্যেকটা ঘরে গিয়ে চেক করে দেখো সিসিটিভি ক্যামেরা কোথায় লাগানো আছে। তারপর প্রত্যেক ঘরে সিসিটিভি ফুটেজ চেক করো, দেখো কিছু দেখতে পাও কি না। তারপর আমাকে জানাবে। আমি আর হানিফ স্যার শরীফ আর লাবণ্যর ঘরে ঢুকলাম। চারিদিকে রক্তের দাগ ছিল, কিন্তু কোথাও লাশ দেখতে পাচ্ছিলাম না। আমি ঘরের ক্যামেরার দিকে তাকাতেই চমকে উঠলাম, ক্যামেরাটা কেউ ভেঙে ফেলেছে। হানিফ স্যার আমাকে বলল, এই ঘরে কে থাকতো? রক্তের দাগ এই রুম ছাড়া অন্য কোথাও তো দেখতে পাচ্ছি না। আমি বললাম, এই ঘরে স্বামী স্ত্রী শরীফ আর লাবণ্য আর তাদের ছোট্ট বাচ্চা ছেলেটা থাকতো স্যার। খুনের সূচনাটা এখান থেকে প্রথমে শুরু হয়। মনে হচ্ছে খুনি এই ঘরে ক্যামেরাটা নষ্ট করে ফেলেছে। হানিফ স্যার বললেন, খুনি যাই করুক না কেন আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। কিন্তু এটা ভেবে পাচ্ছি না, আমাদের পুলিশ অফিসারগুলোর হাতে তো অস্ত্র ছিল, তাহলে এটা কিভাবে সম্ভব? খুব সাংঘাতিক খুন বলে মনে হচ্ছে। লাশগুলো কোথায় আছে সেটাও জানতে হবে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমাদের সৎ পুলিশ অফিসার সুমন মারা গেছে। আমার আগে সবটা জানতে হবে যে ঠিক কি হয়েছিল। হঠাৎ 3 তলা থেকে একজন পুলিশ সদস্য চিৎকার দিয়ে উঠল। আমার মনে হচ্ছিল এটা আরিফের ঘরের থেকে। আমি আর হানিফ স্যার দ্রুত 3 তলায় পৌঁছালাম। হানিফ স্যার আরিফের ঘরে ঢুকে ওই পুলিশ সদস্যকে বলল, কি হয়েছে শুভ, তুমি এইভাবে চিৎকার দিলে কেন? ওই পুলিশ সদস্য ভয়ে ভয়ে বললেন, এই ঘরের সিসিটিভি ফুটেজটা রাত 1টা বাজার আগে থেকেই একটু দেখুন। আমি বেশ অবাক হয়ে গেলাম, আরিফের ঘরে আবার কি হতে পারে? তারপর আমি
আর হানিফ স্যার ল্যাপটপে আরিফের ঘরে রাতে খুন হওয়ার কিছুক্ষণ আগের সিসিটিভি ফুটেজটা দেখতে লাগলাম।